ভাই আমার কাছে কলকাতার হারে কখনোই এত খারাপ লাগে নাই। এইবারের হারটাই যত বেশি খারাপ আমার কাছে লাগছে। দেখেন, ক্রিকেট খেলাতে যখন একটা ম্যাচ হয় তখন হার-জিত থাকেই। যেকোনো দলই হারতে পারে বা যেকোনো দলই জয়লাভ করতে পারে। বাট সেই জয়টা যখন হারটা যখন পরিকল্পনা মতো হার হয় না, তখন না সেটা আসলে অনেক কিছু ভাবায়, অনেক কিছু চিন্তা করে। আমি কেন এই কথাটা বলছি দেখেন, একটা সময় ধারণা করা হচ্ছিল এইবারের আইপিএলে কলকাতার বোলিং লাইনআপ ওয়ান অফ দ্য বেস্ট, কাইন্ড অফ বেস্টই বলা চলে। সেইখানে যদি আপনার মাথিসা পাথিরানা থাকতো, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান থাকতো, সাথে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী হয়ে মোটামুটি একটা বেশ ভালো বোলিং লাইনআপ কিন্তু হইতে পারত কলকাতার জন্য। বাট আনফরচুনেটলি হয় নাই রাজনৈতিক কারণে, পলিটিক্যাল কারণে। আমি এইজন্যই এই ক্যাপশনটা দিয়েছি যে, মুস্তাফিজুর রহমান হাসছে, এইদিকে কলকাতা কাঁদছে। দেখেন আমি এই ক্যাপশনটা কেন দিয়েছি? গতকালকে কিন্তু পিএসএল এ মোস্তাফিজুর রহমান মাঠে নেমেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে করাচি কিংসের বিরুদ্ধে। ১২৮ এর বিপক্ষে ১২৯ রান টার্গেট ছিল আপনার করাচি কিংসের। লাহোর কালান্দার্স ব্যাট হাতে ১২৮ রানের বেশি করতে পারে নাই। তো সেইখানে মুস্তাফিজুর রহমান যে বোলিং পারফরম্যান্সটা করেছেন, ৪ ওভার বল করেছেন, মাত্র ২০ রান দিয়েছেন, ১ টা উইকেট নিয়েছেন। তো ঐরকম একটা বোলিং পারফরম্যান্স যদি গতকালকের ম্যাচে কলকাতার হয়ে করতে পারত মুস্তাফিজুর রহমান, I বিশ্বাস করি মানে আমি বিশ্বাস করি I believe যে কলকাতা গতকালকের ম্যাচটা উইন করতে পারত। বাট ভাই এরকম একটা বোলিং লাইন আপ হইছে যেন, আমি ভাই কাউকে খারাপ বলছি না। বাট বর্তমানে আইপিএল এতটা কম্পিটিটিভ, এত বেশি ব্যাটিং নির্ভর টিম করে দলগুলা, ভালো একটা বোলিং লাইন আপ তৈরি করাটা তাদের জন্য মুশকিল হয়ে যায়। আপনি চিন্তা করতে পারেন, কলকাতার এই ব্যাটিং নিয়ে যখন মুম্বাইয়ের জাসপ্রীত বুমরাহর এগেইনস্টে, তারপরে আপনার হার্দিক পান্ডিয়া, তারপরে আপনার এই এএম গাজানফার, মুম্বাইয়ের বোলিং লাইনআপ তো ভালো। একটা স্যাটেল বোলিং লাইনআপ। এরকম একটা স্যাটেল বোলিং লাইনআপের এগেইনস্টে যখন কলকাতার ব্যাটসাররা ২২০ রান সংগ্রহ করে, তখন এটা বোঝাই যায় যে আপনার কলকাতার এই বোলিং লাইনআপ মুম্বাইয়ের ব্যাটারদের সামনে যে কোনোভাবেই দাঁড়াতে পারবে না, এটা বেশ ভালোভাবেই বোঝা যায়। এখন বিষয় হচ্ছে, তারা ব্লেজিং মুজারাব্বানিকে দলে নিল। ব্লেজিং মুজারাব্বানি ছাড়া কি আর কোনো অপশন নাই কলকাতার হাতে নাকি ছিল না? সবাইরে কি কেনা হয়ে গেছে ভাই? সবাইরে কি কিনে ফেলছে? আর কোনো বোলিং ছিল না? আরেকটা জিনিস আমার মাথায় গতকালকে থেকেই ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ৩০ কোটি টাকার প্লেয়ার, মানে ৩০ কোটি রুপি, মাফ করবেন, ৩০ কোটি রুপির প্লেয়ার, এই ৩০ কোটি রুপির এই ক্যামেরুন গ্রিনকে কেন বোলিং করতে দেওয়া হইল না? কেন বোলিংয়ে আনা হইল না? তার কি হাত ভেঙে গেছে না হাত উল্টে পড়ে গেছে? এটা আমি বুঝলাম না যে কেকেআরের আ এত দামি একজন প্লেয়ার, এত তুরুপের তাস। ভাই আমার কথা হচ্ছে, যদি ৩০ কোটি টাকার একজন প্লেয়ারকে তোরা নাই খেলাস, তাহলে দলে নেস কেন? মাফ করবেন। মানে আমার কাছে কলকাতার এই আইপিএল এর এই টিমটাকে না নিজের একটা টিমের মতোই মনে হয়। যে অনেস্টলি বলছি, নিজের টিমের মতো মনে হয়। কারণ আমরা একসাথে বাংলা ভাষাভাষী মানুষ, তো দ্যাটস ওয়াই আমার একটু রাইটস থাকে কেকেআর এর প্রতি। আর আইপিএল যখন থেকে শুরু হইছে, যখন থেকে বাংলাদেশের একজন করে প্লেয়ার খেলেছে অলওয়েজই আপনার আইপিএল এ। আর তাছাড়া সাকিব আল হাসান তো অনেক বছরই আইপিএল এ কেকেআর এর হয়ে খেলেছেন। তো একটা স্লোগান হয়ে গেছিল যে, "করবো লড়বো জিতবো রে আমি কেকেআর।" ঐরকম একটা সাপোর্টার আগে থেকে কেমন জানি কেকেআর এর জন্য হয়ে গেছে। তার জন্যই বলতেছি যে ৩০ কোটি রুপি খরচ করে একজন মানে আ আধা চলা প্লেয়ার, যে ব্যাট হাতেও কিছু করতে পারল না, আবার বল হাতেও এরকম নড়বড়ে একটা ব্যাপার হইছে। গতকালকে হায়দরাবাদের সাথেও দেখছি, ব্যাটিং নির্ভর টিম করতে গিয়া একদম বোলিং লাইনআপে একদম ফ্লপ হয়ে গেছে। কিন্তু সেই টিমের সাথে যদি আপনি কেকেআর এই টিমকে মিলান, ভাই কেকেআর কিন্তু অতটা ব্যাটিং নির্ভর টিম না। কেকেআর একটা ব্যালেন্স টিম তৈরি করে অলওয়েজ। এবার কিন্তু কেকেআরের কোনো ব্যালেন্স টিমও হয় নাই, কিছুই হয় নাই। এই বোলিং লাইনআপটা মুম্বাইয়ের ব্যাটাররা হয়তোবা ম্যাচ জিতবে। ম্যাচ জিতবে না যে বিষয়টা তা না। অবশ্যই তারা ম্যাচ জিতবে। কিন্তু বোলিং লাইনআপটা এতটাই খর্বশক্তির হয়ে গেছে যে তাদের ক্যাপাবিলিটি নিয়ে আসলে প্রশ্নটা তোলাই যায়। দেখেন, আজকে যদি রাজনীতিগত কারণে হোক বা যেই কারণেই হোক, যদি মুস্তাফিজুর রহমান কিংবা মাথিসা পাথিরানার মতো যেকোনো একজনও যদি দলে থাকতো, উইকেট টেকিং বোলার, অন্যরকম অন্য কিছু হইতে পারত। গতকালকে রোহিত শর্মা যেইভাবে ব্যাটিংটা করছেন, মানে ২০৫ স্ট্রাইক রেটে ৩৮ বলে ৮০ রানের একটা ইনিংস খেলছেন রোহিত শর্মা। মানে বুড়ো হাড়ের জোর কত?
যতই বড় হচ্ছেন রোহিত শর্মার এই ব্যাটিং দেখে মানে আসলে মুগ্ধ হচ্ছি যে এদেরকে অবসরে কে পাঠাইছে? কে পাঠাইছে এদেরকে অবসরে? তো যাই হোক এই বিষয় নিয়ে আলাদা আরেকটা ভিডিও তৈরি করা যাবে। বাট আপাতত কেকেআর এর এই বোলিং লাইনআপে কি ভাই কোনোভাবে পরিবর্তন আনা সম্ভব? কোনোভাবে কি খুঁজে-টুজে অন্য কোনো দেশ থেকে যারা impactful খেলোয়াড় যেমন ধরেন ভাই আয়ারল্যান্ডেরও তো কত বোলার আছে। আ বা আপনার ওই যে যেমন জশুয়া লিটল আছে। তারপরে আপনার আমি জশুয়া লিটলের কথাই বলতে চাই। এরা বিভিন্ন ধরনের লিগ-টিগ খেলে। তারপরে আপনি যদি আরো অন্যান্য দেশেও দেখেন, যেমন ধরেন এ দলের বোলারদেরকে নিয়ে আসেন না। এ দলের বোলার কত আছে। ওই সাউথ আফ্রিকায় খুঁজলেও পাওয়া যাবে। ব্রাডমার্ট উম আছে অনেকগুলাই আছে। তারপরে আপনার আ আরো বেশ কিছু আছে। তবে আরেকটা জিনিস এখানে ভুল হইছে কেকেআর এর সেটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে কেকেআর এর আগের ফরম্যাটে ফিরে যাওয়া উচিত। কেন আগের ফরম্যাটে ফিরে যাওয়া উচিত? আগের ফরম্যাট বলতে যেখানে সুনীল নারায়ণ ওপেন করতে নামতেন। হুম? যেমন ধরেন গতকালকে আমি দেখলাম যে আ কেকেআর এর হয়ে ওপেনিং ব্যাটিং করতে নামেন আজিঙ্কে রাহানে। তার সাথে ফিন অ্যালেন এবং ফিন অ্যালেন আউট হওয়ার আ পরপরই ব্যাটিং করতে নামেন ক্যামেরুন গ্রিন। তো এই ৩ জনই দেখেন টপ অর্ডারে ৩ জনই ডানহাতি ব্যাটার। তো সেইখানে যদি সুনীল নারায়ণকে টপ অর্ডারে আগে একজন অ্যাজ এ বাঁহাতি লেফট হ্যান্ডার হিসেবে নামানো যায় স্লগার হিসেবে, আমার কাছে মনে হয় সেটা অনেক বেশি ভালো হয়। এটা আমার পার্সোনাল মতামত। তবে আমি 100% সিউর যে সুনীল নারায়ণের এই অবদানটা অবশ্যই কাজে লাগাইতে হবে। কারণ সুনীল নারায়ণের ব্যাটিং যে একটা অ্যাবিলিটিস আছে সেটা কিন্তু কোনোভাবেই তারা কাজে লাগাবে না। ১ম ম্যাচটা তো আপাতত তাই দেখলাম। যদি সেটা না লাগায়, তাইলে আসলে আমরা জানি যে সুনীল নারায়ণ কি করতে সামর্থ্য, সেটা কেন লাগাবো না? আমার কাছে মনে হয় এই আগের ফরম্যাটে কেকেআর এর ফিরে যাওয়া উচিত। আমার কাছে এটা মনে হয়। তো দর্শক আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।